আল হিসেবে ব্যবহার করা হয়েছে। এটা শ্যামলদা বলেছেন যে গত জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য যখন বিএনপি জামাত এবং তাদের বিদেশি প্রভুরা সকল ষড়যন্ত্র যখন ব্যর্থ হলো, নির্বাচন যখন হয়ে গেল, আমরা তখন ভেবেছিলাম বোধহয় হয়তো সব ষড়যন্ত্র শেষ, নির্বাচন করে আমরা সরকার গঠন করেছি, আমরা বোধহয় একবারে সব বিবাদমুক্ত। কিন্তু আসলে সেটা ছিল না। ষড়যন্ত্রের একটা ধাপ নির্বাচনে বানচাল করার, সেটা তারা ফেল করেছিল ষড়যন্ত্র। কিন্তু নির্বাচিত হওয়ার সরকার গঠন করার পর থেকেই তাদের আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। আজকে দেখুন এই যে কোটা আন্দোলনটা, আমরা যদি এটার প্রেক্ষাপটে দেখি, যেটা 2018 সালে 4 অক্টোবর এই কোটা পদ্ধতি বাতিল করা হয়েছিল। আমাদের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এটা বাতিল করেছিল। হঠাৎ করে এই 2024 সালের 5 জুন হাইকোর্টে এটাকে রিট করলো কে? কি উদ্দেশ্যে? যে কোটা তো বাতিল ছিল, তাহলে হঠাৎ করে কারা রিটটা করলো? এবং সঙ্গে সঙ্গে সেই রিটের পরিপ্রেক্ষিতে ওখানে রায় চলে আসলো যে 18 সালে যে পরিপত্র সরকার এটা বাতিল করে কোটা পদ্ধতি বহাল রাখা হলো। এখানেই তো আমার কাছে মনে হয়েছে যে একটা ষড়যন্ত্র অংশ। একটা সরকার অনেক সংগ্রাম করে ষড়যন্ত্র মোকাবেলা করে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করার 6 মাস না যেতেই কেন এই ধরনের একটা, যেটা কোটা সংস্কার, যেটা একসময় ছাত্রদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটা তাদের দাবি ছিল, আন্দোলন ছিল, এবং যেটার পক্ষে প্রায় দেশের সকল সচেতন মানুষই সেই সময় সমর্থন করেছিল, এবং যার জন্য আমাদের সরকারই এটাকে ইতিবাচক হিসাবে গ্রহণ করে বাতিল করেছিল, সেইটাকে আবার কেন নিয়ে আসতে হলো টেনে? তার মানে এটা ছিল একটা ষড়যন্ত্র অংশ। এবং দেখুন সরকার কিন্তু তাৎক্ষণিকভাবে 5 জনে হাইকোর্টের রায় হলো, 18 সালের পরিপত্রটা বাতিল করলো এবং কোটা বহাল করলো। সরকার পক্ষ থেকে কিন্তু 9 জুন, 4 দিনের মাথায় কিন্তু এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। সরকার কিন্তু কিছুটা হলো বুঝতে পেরেছিল যে ওই সময় এটার পিছনে কোন একটা উদ্দেশ্য আছে, কিন্তু সেই 9 জনে আপিল করলেও এর রায়টা আমরা অ্যাপিলেট ডিভিশনে শুনানি হলো প্রথমে ওখানে 10ই জুলাই। এই 10ই জুলাই ওখানে শুনানি করে হাইকোর্টের দেওয়া রায়টাকে স্থগিত করে 4 সপ্তাহের একটা সময় দিলেন যে হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পরে আমাদের অ্যাপিলেট ডিভিশন তার চূড়ান্ত শুনানি করবেন, সেই হিসেবে একটা রায় দিয়েছে। আমরা কিন্তু সকলেই ছাত্রদের কোটা আন্দোলন হিসাবে দেখেই জিনিসটাকে আমরা অনেকটা নির্লিপ্ত ছিলাম। এখানে আমাদের শ্যামলদা যেটা বলেছেন যে আমাদের গোয়েন্দা সংস্থার একটা চরম ব্যর্থতা ছিল, অবশ্যই আমি মনে করি ব্যর্থতা ছিল। তারা এটাকে ছাত্রদের আন্দোলন হিসেবেই তারা চিহ্নিত করেছিল। তারা এটাকে খুব বেশি যে একটা গুরুত্ব দিয়ে এটা যে ষড়যন্ত্রের একটা অংশ, এর পিছনে যে আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে, সেটা তারা হয়তো বুঝতে পারে নাই বা তারা সেই তথ্য সংগ্রহ করতে পারে নাই। আপনারা লক্ষ্য করে দেখবেন এটার সঙ্গে কি গভীরভাবে ষড়যন্ত্র ছিল যে এই হাইকোর্টের রায় স্থগিত করার আগে 9 জুন যখন সরকার আপিল করেছিল, তারপরে আমরা দেখলাম ঈদের কারণে, আমাদের কোরবানি ঈদের কারণে দেশের সব অফিস আদালত বন্ধ হয়ে গেল, অবকাশকালীন ছুটিও ছিল হাইকোর্টে। কিন্তু এর মধ্যে আমরা দেখলাম যে হঠাৎ করে বিএনপি ঢাকা মহানগর কমিটিগুলা পরিবর্তন করা হলো, আংশিক কমিটিগুলো করলো, প্রেসিডেন্ট সেক্রেটারি করলো, কাদেরকে দিয়ে? তখনই কিন্তু আমাদের একটা সন্দেহ হয়েছিল, কারণ এখানে বিএনপির ঢাকা মহানগর কমিটির তো দক্ষিণে যারা ছিল তারা মোটামুটি সকলেই দীর্ঘদিনের রাজনীতি করা ব্যক্তি এবং তাদের একটা সামাজিক গ্রহণযোগ্যতা ছিল, ভালো মানুষ হিসাবেও আমানুল্লাহ আমান আমাদের সহ যারা এখানে ছিলেন। কিন্তু সেইটাকে পরিবর্তন করে নিয়ে আসলেন যুবদলের একসময় যারা অনেকটা সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সমাজে বিতর্কিত ছিল, এই ধরনের কিছু নেতৃবৃন্দকে তারা নিয়ে এসে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং যুব দলের ছাত্রদের কমিটি তারা পুনর্গঠন করলেন। তখন কিন্তু আমাদের একটু সন্দেহ হয়েছিল
যে এই পরিবর্তনগুলো এত দ্রুত কেন করতেছে। এর একটাই কারণ ছিল যে তাদের পরিকল্পনা ছিল এই কোটা আন্দোলনকে ছাত্রদের দিয়ে মাঠে নামিয়ে পিছন থেকে বিএনপি এবং জামাত তারা দেশকে অস্থিতিশীল করে সরকার পতন আন্দোলনে নিয়ে যাবে। এই জায়গাটাই আমাদের গোয়েন্দা সংস্থা তারা তাদের অনুধাবন করতে আমি মনে করি যে তাদের ব্যর্থ হয়েছে বা দুর্বলতা এখানে ছিল, সঠিকভাবে তারা হয়তো সেই মূল্যায়ন করতে পারে না। শুধু আমরা ছাত্রদের দিকেই তাকিয়েছিলাম, ছাত্রদের দিকে, কিন্তু মূল খেলার তো ছাত্র নয়, মূল পিছন থেকে মূল চালিকা শক্তি বা ষড়যন্ত্রকারী হিসাবে বিএনপি এবং জামাত এই কাজগুলো করেছে। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে 10ই জুলাই আমাদের অ্যাপিলেট ডিভিশন তারা যে 4 সপ্তাহের একটা শুনানির জন্য টাইম দিয়েছিল, আমাদের সরকারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল এটা বলে 16ই জুলাই কিন্তু আমাদের এই অ্যাপিলেট ডিভিশনের একটা শুনানিটা যেটা 4 সপ্তাহ পরে হওয়ার কথা ছিল সেটা কিন্তু এগিয়ে নিয়ে 16ই জুলাই তারিখ করলেন। এবং অ্যাপিলেট ডিভিশন কোর্টার বাতিল শুধু সংস্কার করে একটা চমৎকার একটা রায় দিলেন, যেটা সাধারণ ছাত্র সমাজের একটা প্রত্যাশা ছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আপহোল্ড করে এবং সেই সঙ্গে আমাদের সমাজের যারা অবহেলিত অংশ ছিল তাদেরকে সহ নিয়ে একটা কোটার সামান্য পরিমাণ কোটা রেখে এটা সংস্কার করে একটা রায় দিয়েছিলেন। কিন্তু তারপর আমরা দেশবাসী অনেকেই ভেবেছিলেন যে এই রায়ের পরে সাধারণ ছাত্রছাত্রীরা তারা ঘরে ফিরে যাবেন আর আন্দোলনের প্রয়োজন হবে না। কিন্তু আমরা দেখলাম যে না, এই রায়টাকে পরেও কিন্তু রাজপথে কিন্তু আন্দোলন নামে সহিংসতা শুরু হলো নতুন মাত্রায়। কারণ তাদের কাছে তো এই কোটা সংস্কার মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় ছিল বিএনপি জামাতের সরকার বিরুদ্ধে তারা এক দফার আন্দোলন নিয়ে আসছে সরকার পতনের জন্য, এবং সেটাকে তারা কৌশলভাবে করেছে। এবং 16 তারিখে আমরা দেখলাম 16 তারিখে আমরা রংপুরে ওখানে আবু সাইদ নামে একজন শিক্ষার্থী নিহত হলেন আন্দোলন করতে যাই। এখানেও আমাদের একটা সন্দেহ আছে, আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা সন্দেহজনক। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি এটা তদন্ত করতে, কারণ ওই দিনকে যে ওখানে যে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টাতে হচ্ছিল সেখানে আবু সাইদ লাঠি হাতে দাঁড়িয়েছিলেন, তাকে হঠাৎ করে গুলি করলেন একজন পুলিশ সদস্য। সেই কারণটা কিন্তু আমার কাছে খুব পরিষ্কার মনে হয়নি। এবং পরবর্তীতে যে যতটুকু দেখেছি যে এই পুলিশ সদস্যের অতীত ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে যতটুকু জানা গেছে, সে একসময় ছাত্র শিবিরের সদস্য ছিলেন এই পুলিশ সদস্য। এটা কি পরিকল্পিতভাবে ওই হত্যাকাণ্ড ঘটিয়ে কি এই ছাত্রদের মধ্যে একটা উত্তাপ ছড়িয়ে দেওয়া বা আগুনে ঘি ঢালার মতো তারা একটা চক্রান্তের অংশ হিসেবে ছিল কিনা সেটাও আমার মনে তদন্ত করে দেখার প্রয়োজন আছে। আমরা মনে করি যে এখানে বোধহয় এই ধরনের কোনো একটা ঘটনা ঘটতে পারে। এবং পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে সহিংসতা কদিন ধরে হলো, আমরা খুব অবাক হয়েছিলাম যে এটা সাধারণ ছাত্রীদের কর্ম হতে পারে না, কিন্তু তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে এই ধ্বংসযজ্ঞ চালানো হলো। আমরা বরাবরই বাঙালি জাতি কিছুটা হলো আবেগপ্রবণ জাতি, এবং আমরা বলি যে ইমোশনাল অ্যান্ড ডিস্ট্রাকটিভ হিসাবে আমাদের একটা পরিচিতি আছে। কিন্তু এই যে যারা ছাত্রছাত্রী আজকে আন্দোলন করছেন, যারা সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় বা সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছেন, তাদের মধ্যে কি রাষ্ট্র এবং সরকার এই দুইটার পার্থক্য করার মতো সাধারণ জ্ঞান নেই? তারা কার বিরুদ্ধে আন্দোলন করতেছেন? সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে পারে, কারণ একটা সরকার আজকে আসে কালকে নাও থাকতে পারে, বা ওদের সরকার বিভিন্ন সময় বিভিন্ন দলের জনগণ নির্বাচিত হয়ে আসেন। কিন্তু রাষ্ট্রটা তো সবার, সরকার একটা আদর্শের হতে পারে, সরকার একটা রাজনৈতিক দলের হতে পারে, কিন্তু রাষ্ট্র তো সবার। আপনি আজকে যে বাংলাদেশ টেলিভিশন শো যেগুলো ধ্বংস করা হয়েছে স্থাপনাগুলো, আমরা সেতু ভবন, বিআরটি ভবন, মেট্রো রেল, এগুলো কার? এগুলো তো সরকারের সম্পত্তি না, এটা রাষ্ট্রের সম্পত্তি। তো রাষ্ট্রকে ধ্বংস করার জন্য একমাত্র আমরা দেখেছি 1971 সালে দেখেছি এই যুদ্ধাপরাধী জামাত ইসলামী যখন তারা পরাজিত হচ্ছিল মুক্তিযুদ্ধের সময়, তখন এই বাংলাদেশ সব কিছু ধ্বংস করে দিয়েছিল। কারণ তাদের একটা লক্ষ্য ছিল বাংলাদেশ স্বাধীন হলো যেন কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। আমরা এই জামাত ইসলামীকেই দেখেছি বারবার তাদের যে কোনো সুযোগ পেলেই তারা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে আগুনে জ্বালিয়ে পুড়ে দেয়। এবারও সেটাই আমরা দেখলাম যে তারা
এই সাধারণ ছাত্রছাত্রীদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে রাষ্ট্রটাকে ধ্বংস করার জন্য চক্রান্তে লিপ্ত হয়েছিল। এবং দুর্ভাগ্যজনকভাবে বলতে হয় যে বিএনপির আজকের যে নেতা তারেক রহমান, যার বাবা মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেন সবাই, সেই যদি মুক্তিযোদ্ধার সন্তান, জিয়া রহমান মুক্তিযোদ্ধা হিসাবেও যদি যারা দাবি করেন, তার সন্তান হিসেবে এই তারেক রহমান, সে সবসময় এই জামাতের আদর্শের সঙ্গে তার একটা একাত্মতা আছে। সে নিজেও বহুবার বলেছে যে ছাত্র শিবির ছাত্র দল একই মায়ের পেটের সন্তান। সে ওইটাকে ধারণ করে বলেই তার মধ্যে এই ধরনের ধ্বংসাত্মক মানসিকতা আমরা দেখেছি 2001 থেকে 2006 সাল। এবং এরপরে বাংলাদেশে এই যে কোনো হঠাৎ করে আন্দোলনের নাম করে বাসে ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়ে হত্যা, মানুষকে প্রকাশ্যে গুলি করে কুপিয়ে হত্যা করা। বিএনপি 2001 থেকে 2006 সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় যখন ছিল 25,000 আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করেছিল। 2004 সালে 21 গ্রেনেড হামলার মাধ্যমে আমাদের আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃত্বকে হত্যার চেষ্টা করেছিল। এই ধরনের হত্যা এবং ধ্বংসাত্মক মনোভাব এই তারেক রহমানের আছে, যে এখন লন্ডন থেকে বসে এই কর্মসূচিগুলো তার দিয়ে এই কার্যকলাপগুলো করা যাচ্ছে। আমরা সম্প্রতিকালে এই গত 3 দিন আগেই গোয়েন্দা সংস্থার কাছে একটা অডিও তাদের কাছে ক্লিপ এসেছে, যে জামাতের এক শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে কথা বলছেন। উনি একটি অভিযোগের সুরে বললেন যে এই কয়েকদিন ফাইট করার সময় আপনার যুবদল ছাত্রদলের নেতাকর্মী সবাই তো পুরোপুরি নামে নাই মাঠে, আমাদের শিবির দিয়েই আর জামাত ইসলামের নেতাকর্মী দিয়ে ফাইট করতে হয়েছে। তারেক রহমান তখন বলেছে, না আমার নেতাকর্মীরা ছিল, তবে হয়তো আরও বেশি মোবিলাইজ করতে হতো, সেটা হয়তো আমরা করতে পারি নাই। এরপরে আপনি দেখবেন আমাদের পূর্ণ শক্তি নিয়ে নামবে। আজকে যে এই ঢাকা শহরে যে তাণ্ডব হলো, এই তাণ্ডবটা যে ঢাকা সারা দেশের বিভিন্ন জেলা থেকে তারা এই জামাত শিবির এবং ছাত্রদল যুবদলের সন্ত্রাসীদেরকে মোবিলাইজ করেছিল, এটা তো প্রমাণিত। কারণ আমরা 2013 সালে যখন দেলোয়ার হোসেন সাঈদের কুখ্যাত রাজাকার দেলোয়ার হোসেন সাঈদের রায়ের পরে সারা দেশে যে তাণ্ডব হয়েছিল, সেই তাণ্ডবগুলো বিবেচনা করে 22টা হট স্পট হিসাবে সরকার গোয়েন্দা সংস্থার কাছে চিহ্নিত করা আছে। এবার আমরা লক্ষ্য করলাম যে ওই হটস্পট থেকে এই কয়েকদিনে সমস্ত জামাত শিবিরের এবং ছাত্রদল যুবদল নেতাকর্মীরা সবাইকে ঢাকায় মোবিলাইজ করছে। কারণ তাদের লক্ষ্য ছিল একটাই, ঢাকা শহরে নিয়ে এসে ঢাকা শহরকে কোলাপস করানো, ঢাকা শহরে ধ্বংসযোগ্য চলে এই রাষ্ট্রটাকে ধ্বংস করে দেওয়া তাদের মূল লক্ষ্য। যদিও সরকারের আইনশৃঙ্খলা বাহিনী অনেক ধৈর্য সহকারে এটাকে মোকাবেলা করেছেন, না হলে হয়তো ক্যাজুয়ালিটি আরও বাড়তে পারতো। তারপর আমরা মনে করি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা নিজেরও প্রাণ হারিয়েছেন। এই যে 147 জন প্রাণ হারিয়েছে, তার মধ্যে এখানে যেমন শিক্ষার্থী আছে 30-40 জন, তার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ আনসার বাহিনীর সদস্য আছে 4 জন, সাংবাদিক বন্ধুরা আছে 4 জন, আমাদের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতাকর্মী প্রায় 19 জন মারা গেছে, শ্রমিক রিক্সা চালক হকার এরাও এরকমভাবে অনেকে মারা গিয়েছে। তো আমরা এই মৃত্যু কখনো আমাদের কাছে কাম্য নয়, আমাদের কাছে এই ধ্বংসযোগ্য কাম্য নয়। আমরা আজকে এই আলোচনা সভা থেকে আমরা ছাত্র সমাজকে আহ্বান জানাবো যে যাদের যে দাবিটা ছিল যে আমাদের চাকরির ক্ষেত্রে কোটা সংস্কারের, সেই কোটা সংস্কার যৌক্তিক শুধু নয়, ছাত্রদের দাবির চেয়েও বেশি পরিমাণ তাদেরকে সংস্কার করে দেওয়া হয়েছে। অর্থাৎ এটা নিয়ে আর কোনো আন্দোলন করার সুযোগ থাকতে পারে না। আমি ছাত্র সমাজকে অনুরোধ করব যে ছাত্র সমাজ যেন এই স্বাধীনতা বিরোধী অপশক্তি, এই রাজাকার আলবদর, এই জামাত ইসলামী এবং এই বিএনপির তারা ঢাল হিসেবে যেন ব্যবহৃত না হয়।